সুপ্রিয় দর্শক মণ্ডলী, সাপ্তাহিক মুসলিম বিশ্ব ইসলাম চ্যানেল বাংলার নিয়মিত প্রোগ্রাম এভরি মানডে ৮টা থেকে ৯টা। আপনাদের সকলকে সাদর সম্ভাষণ। আজকে আপনারা জানেন মুসলিম বিশ্বের যে গত সপ্তাহে ঘটে যাওয়া ইস্যু এবং সেই সমস্ত ইস্যুকে নিয়ে আলোচনা পর্যালোচনার জন্য এই অনুষ্ঠান। আপনাদের যদি কোনো মন্তব্য থাকে, আপনারা যদি কোনো বিষয়ে কমেন্টস করতে চান, প্রশ্ন করতে চান, তাহলে সুযোগ রয়েছে এখানে প্রশ্ন করার। আপনারা জানেন যে গত এক সপ্তাহে যে ঘটনাগুলো আমাদের সামনে এসছে তার মধ্যে আমরা দেখেছি আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়া ছাত্র আন্দোলন। এরপরে আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর লার্জেস্ট ডেমোক্রেসি ইন্ডিয়ার ইলেকশন চলছে। এরপর আমরা দেখতে পাচ্ছি অ্যাজ ইউজুয়াল যে আমাদের গাজাকে কেন্দ্র করে যে প্রোটেস্ট বিভিন্ন শহরে, নতুন করে সিজফায়ারের দাবি এবং রাফাকে কেন্দ্র করে যে অবস্থায় এসে দাঁড়িয়েছে, যেটা একটা মোমেন্টাম নিয়েছে গত সপ্তাহে সিজফায়ারে হামাস এবং ইসরায়েলের আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে। আমাদের সাথে আজকে এই সব বিষয়ে আলোচনা এবং পর্যালোচনা করার জন্য রয়েছে বিশিষ্ট সাংবাদিক এবং ব্রডকাস্টার, লন্ডন প্রেস ক্লাবের মেম্বার এজ ওয়েল, জুবায়ের বাবু। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ জুবায়ের ভাই। তো আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম ডকুমেন্টারি, যেটা আমরা বলেছি যে শুরুতেই স্টুডেন্ট প্রোটেস্ট, যেটা একটা নতুন ডাইমেনশন। আপনারা সবাই জানেন যে অক্টোবরের 7 তারিখের পর থেকে যে গাজাতে ইসরায়েলের আক্রমণ, হামাসের 7 তারিখের ঘটনার পরে সেই আক্রমণ প্রায় এখন 200 দিন পার হয়ে গেছে, 6 মাসেরও বেশি হয়ে গেল আপনাদের সামনে। সেই সমস্ত বিষয়কে কেন্দ্র করে আমরা বিভিন্ন প্রতিবাদ দেখেছি, বিভিন্ন শহরে দেখেছি, কিন্তু একটা ইউনিক ঘটনা যেটা এর আগে ঘটে নাই, এরকম একটি ঘটনা ঘটেছে পৃথিবীর সেরা এবং নামকরা বিশ্ববিদ্যালয়, যেগুলো আপনারা জানেন আমেরিকা, ইউরোপ এবং অন্যান্য দেশে। সেই যে প্রতিবাদ, এই প্রতিবাদের ডকুমেন্টারি দেখে আমরা ফিরে আসবো আমাদের আলোচনাতে। ইসরায়েলের পক্ষে যুক্তরাষ্ট্রের শর্তহীন সমর্থনের তীব্র সমালোচনায় মুখর পুরো বিশ্ব। দখলদার ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ ও মানবিক বিপর্যয় ঠেকাতে যেখানে বহুপক্ষীয় শান্তি আলোচনা চলমান, তখনও যুদ্ধকে জিইয়ে রাখতে আবারও ইসরায়েলকে বিপুল পরিমাণ অর্থ দিয়েছে যুক্তরাষ্ট্র। আর তাতেই ক্ষোভে ফেটে পড়েছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। প্রতিবাদের সূত্রপাত নিউ ইয়র্কের কলম্বিয়া ইউনিভার্সিটিতে। 23 তারিখ মার্কিন পার্লামেন্টে ইসরায়েলের জন্য $13 বিলিয়ন নতুন সামরিক সহায়তা পাশ হওয়ার পরদিন থেকেই ইসরায়েল বিরোধী বিক্ষোভ শুরু হয় ক্যাম্পাসটিতে। সেখানে বিক্ষোভ দমনে পুলিশ ব্যাপক ধরপাকড় চালালে আন্দোলন ছড়িয়ে পড়তে শুরু করে। মাত্র কয়েকদিনের ব্যবধানে ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ইলিনয় সহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে সোচ্চার হয়ে উঠেছেন শিক্ষার্থীরা। যুদ্ধবিরতি, গণহত্যা বন্ধ এবং ইসরায়েলকে ঢালাও সমর্থনের বিরুদ্ধে স্লোগানে উত্তাল ক্যাম্পাসগুলো। সেখানেও চলছে পুলিশি ধরপাকড়। এতে ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি। মুসলিম ছাড়াও খ্রিস্টান ও ইহুদি শিক্ষার্থীরাও এই বিক্ষোভে যোগ দিয়েছেন। বর্তমানে যুক্তরাষ্ট্রের 25টিরও বেশি বিশ্ববিদ্যালয়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভ চলছে। এতে শিক্ষক সহ গ্রেফতার হয়েছেন সহস্রাধিক। এবার সেই উত্তাপের বাতাস ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের বাইরেও। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে রাস্তায় নেমেছে বিশ্বজুড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। ফিলিস্তিনের সমর্থনে ফ্রান্সের প্যারিসে সরবন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছেন। সেই সঙ্গে সায়েন্সেস পো থেকে প্যালেস্টাইন কমিটি একটি বিক্ষোভের আয়োজন করে, যেখানে শিক্ষার্থীরা বুধবার প্রায় 10টি তাঁবু স্থাপন করে। পুলিশি ধরপাকড় সত্ত্বেও বৃহস্পতিবার ফের জড়ো হন বিক্ষোভকারীরা। অস্ট্রেলিয়ায় সিডনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গত মঙ্গলবার ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেয় এবং শুক্রবারেও তাদের সেই বিক্ষোভ অব্যাহত ছিল। এছাড়া মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃহস্পতিবার তাদের মূল ক্যাম্পাসের দক্ষিণ লনে তাঁবু টানায়। ইতালির রোমে সাপিয়েনজা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গত 17 এবং 18 এপ্রিল বিক্ষোভ, অবস্থান ধর্মঘট এবং অনশন পালন করে। 19 এপ্রিল রাত থেকে যুক্তরাজ্যের ইংল্যান্ডে অবস্থিত ক্যাম্পাস পিয়েজা দখল করে রেখেছে ওয়ারউইক স্ট্যান্ডস উইথ প্যালেস্টাইন নামে ওয়ারউইক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একটি গ্রুপ। সোমবার ইংল্যান্ডের লেস্টারে একটি বিক্ষোভ হয়, যাতে লেস্টার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন প্যালেস্টাইন সোসাইটি অংশ নেয়। গত মাসে লিডস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ইসরায়েলের সাথে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টতার প্রতিবাদে একটি ক্যাম্পাস ভবন দখল করে।
যুক্তরাষ্ট্র ও তার বাইরের দেশগুলোর শিক্ষার্থীদের আন্দোলনের অন্যতম দাবি হচ্ছে ইসরায়েল রাষ্ট্রের সাথে প্রতিষ্ঠানের একাডেমিক এবং আর্থিক সম্পর্ক ত্যাগ করা। এছাড়া ইসরায়েলের পক্ষে গণহত্যায় অর্থায়ন করছে এমন সব চিহ্নিত প্রতিষ্ঠানের সাথে বিশ্ববিদ্যালয় যেন সম্পর্ক ছিন্ন করে, সেটিও রয়েছে তাদের দাবির মধ্যে। আমরা দেখলাম রিপোর্টটা কয়েকদিন আগের জন্য বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বা অন্যান্য আরও বেড়েছে। আমরা জানি যে আল জাজিরা রিপোর্ট অনুযায়ী আমি দেখেছি আজকে সকালে 40টা বিশ্ববিদ্যালয় এখন আমেরিকাতে শুধুই আছে। এবং আমরা দেখেছি যে এটা খুব নাম করা, পৃথিবীর নাম করা বিশ্ববিদ্যালয়, কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় যেখান থেকে শুরু হয়েছে, এরপরে এমোরি, এরপরে হার্ভার্ড, বিভিন্ন ক্যালিফোর্নিয়ার নাম করা বিশ্ববিদ্যালয় শুরু হয়েছে। এবং বলা হচ্ছে যে ভিয়েতনাম যুদ্ধের সময় আমেরিকাতে এরকম লাস্ট স্টুডেন্টদের এই ধরনের প্রোটেস্ট শেষের দিকে, হ্যাঁ এই শেষের দিকে, হ্যাঁ শেষের দিকে। তো এখানে স্টুডেন্টদের এই ব্যাপক যে দাবি বা তারা যে প্রোটেস্ট করতেছে, এরা কি আসলে দাবিটা কি আসলে এরা কি বলতে চাচ্ছে? না, আপনি দেখুন, স্টুডেন্টের দাবিটা তো একটা ন্যায্য দাবি। আপনারা জানেন যে বর্তমানে যে যুদ্ধটি চলছে, বিশেষ করে ইসরায়েলিদের যে হামলাটি, গাজাতে যে হামলাটি ইসরায়েল চালিয়েছে এবং সেটি যে মানবতার বিরুদ্ধে একটি হামলা, তো এই বিষয়গুলো বোঝার জন্য তো আসলে খুব বেশি মানে বিশেষ করে যারা স্টুডেন্ট তাদের যথেষ্ট বুদ্ধি হয়েছে, তাদের যথেষ্ট বিবেকবান, এবং ওই বয়সটা কিন্তু একটি বয়স যখন মানুষ ন্যায়ের পক্ষে থাকার চেষ্টা করে। এবং যেই কারণে স্টুডেন্টের যেই এই আন্দোলনটি আরও বেগবান হচ্ছে, কারণ বিশ্বের সমস্ত স্টুডেন্ট বুঝতে পারছে যে এই হামলাটি একটি ন্যায্য হামলা নয়, এই হামলাটি একটি বর্বরোচিত হামলা এবং এটি মানবতার বিরুদ্ধের একটি হামলা। কারণ আপনি জানেন যে সেখানে হাজার 30-40 হাজার মানুষ ইতিমধ্যে নিহত হয়েছে, এবং এরকম একটি হামলা যেখানে একটি শহর গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এবং আপনি জানেন যে ইতিমধ্যে জাতিসংঘ বলেছে যে শুধুমাত্র এই যেই মানে যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে এই পুরো গাজা উপত্যকা, সেইটিকে মানে সেই জায়গা থেকে ধ্বংসযোগ্য সরাতে 25 বছর সময় লাগবে। তবে একটা স্পেসিফিক দাবি স্টুডেন্টদের, যেটা আমি আসছি। তো এখন যেটি হচ্ছে যে এই যে স্টুডেন্টরা, যেটি হচ্ছে যে স্টুডেন্টদের আসলে যেটা মেইন যে ইস্যুটি ছিল, সেই ইস্যুটি হচ্ছে যেহেতু মার্কিন যুক্তরাজ্য থেকে শুরু হয়েছে, আপনি জানেন যে, এবং মার্কিন যুক্তরাজ্যের কিন্তু একটা দ্বিচারিতা আছে এই জায়গাটাতে। মার্কিন যুক্তরাজ্যের যে দ্বিচারিতা আছে, ডাবল স্ট্যান্ডার্ড যেটাকে আমরা বলি, এই ডাবল স্ট্যান্ডার্ড রুলটা কিন্তু তাদেরকে সবচেয়ে প্রথমে আঘাত করে। যে একদিকে তারা বলছে যে যুদ্ধটাকে তোমরা প্রথম দিকে যখন এটা ইনিশিয়েটিভ গত এক সপ্তাহের আগে, আরও প্রায় 10-15 দিন আগে যখন প্রথম একটি সমাবেশ ঘটে ক্যালিফোর্নিয়া, আপনি জানেন যে, এবং সেখানে কিন্তু এই দ্বিচারিতার ভূমিকাটা নিয়ে প্রথম প্রশ্নটা তোলা হয় যে মার্কিন যুক্তরাষ্ট্র এটা করতে পারে না, তোমরা হয়তো এটা বন্ধ করো, নয় সেটার পক্ষ থাকো, বা যে কোনো একটা কিছু ঘটনা তোমরা একটা জায়গায় যাও। কিন্তু সেটি দেখা যাচ্ছে যে আলটিমেটলি সেটি হচ্ছে না। এবং এই জায়গাটি থেকে যদি আমরা চিন্তা করি, বিশ্লেষণ করি, এবং সেই জায়গাটি থেকে কিন্তু প্রথম এই স্টুডেন্টরা কিন্তু প্রথম তাদের এই সমাবেশটা, এবং এইখানে যেটি সবচেয়ে মারাত্মক যে ভুলটি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের, সেটি হচ্ছে যে তাদেরকে বাধা প্রদান করা। এবং সেখান থেকে কিন্তু পরবর্তীতে দাবিগুলো উঠে আসছে, যে দাবিগুলো কি, যে এক নম্বর হচ্ছে যে শান্তি প্রতিষ্ঠা করা, অবশ্যই তো সেটি একটি দাবি আছে। পাশাপাশি সেটি হচ্ছে যে মার্কিন যে নীতি, এই নীতিটাকে তারা, আমি একটু স্পেসিফিক আসবো, ওটা তো আছেই, কিন্তু একটা জিনিস তারা দাবি করেছে যেটা সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে, সেটা হচ্ছে তারা বলতে চেয়েছে যে বিশ্ববিদ্যালয়গুলোর যে কানেকশন উইথ ইসরায়েল এবং তার যে অস্ত্র সাপ্লাই, তার যে গবেষণা, অর্থাৎ বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে এইগুলো তারা বলেছে যে সরকারের ব্যাপারটা একটা ঠিক আছে, এটা তারা, কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় এইসব ক্ষেত্রে যে কানেকশন, এইসব ক্ষেত্রে যে নেটওয়ার্ক, যেটাকে বলে ডিইনভেস্ট, এইটাকে পুরোপুরি তারা বলতেছে এই রাষ্ট্রের সঙ্গে এই বিশ্ববিদ্যালয়ের সমস্ত এই ধরনের কানেকশনটা বন্ধ করা, এখানে যেটা হচ্ছে যে মূলত যে বিষয়টা নেব, যেটি বললাম প্রথমে, যে মার্কিন মানে পররাষ্ট্রনীতির যে দ্বিচারিতা, এবং এইটারই কিন্তু একটা প্রেক্ষাপট। এটা একদিকে বলছে মার্কিন যুক্তরাষ্ট্র বলছে বন্ধ করো, অন্যদিকে কিন্তু দেখেন $13 বিলিয়ন সাহায্য করছে। সেটা কি সাহায্য? অস্ত্রের ব্যাপারটাই হচ্ছে মেইন ওদের দাবির একটা।
তো অস্ত্র সাহায্য, এই অস্ত্র সাহায্য যে করছে, এই অস্ত্র সাহায্যে, এবং আপনি জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু এইসব ব্যাপারগুলো নিয়ে কিন্তু ব্যাপক গবেষণা হয়, এবং গবেষণাগুলো কিন্তু এই বিশ্ববিদ্যালয়গুলো হয়। তার মানে কি, আজকে বিশ্ববিদ্যালয়ে একটি মুসলিম ছাত্র বলি, অমুসলিম ছাত্র বলি, যার দ্বারাই গবেষণা হোক না কেন, যেই নতুন প্রযুক্তিটি ব্যবহার মানে তৈরি হচ্ছে, সেই প্রযুক্তিটি কিন্তু যুক্তরাষ্ট্র সরকার সেটি কিন্তু ইসরায়েলের হাতে তুলে দিচ্ছে। যেই প্রযুক্তিটি আবার ব্যবহার হচ্ছে, সুতরাং তারা এটি বন্ধ করতে চাচ্ছে। আরেকটা বিষয় আমার কাছে হয়েছে যে হ্যাঁ, প্রথমে তো শুরু হলো ওখানে, এরপরে আমরা দেখলাম যে লন্ডনে, এরপরে আমরা দেখলাম রোমে, বিশেষ করে প্যারিসে, মেলবোর্নে, বিভিন্ন জায়গাতে বিশ্ববিদ্যালয়গুলো এটা ওই একই ধরনের দাবি নিয়ে তারা এটাকে তাদের সঙ্গে একমত পোষণ করে করেছে। আমার একটা প্রশ্ন হচ্ছে যে এই দাবিটা তো আসলে আরও অনেক বিশ্ববিদ্যালয়, বিশেষ করে আমাদের তৃতীয় বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলো থেকেও আসা উচিত ছিল, এবং এর সঙ্গে তারা একমত পোষণ করে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় রয়েছে, আমাদের কত বিশ্ববিদ্যালয় রয়েছে, বাংলাদেশ, পাকিস্তান বা অন্যান্য জায়গা থেকে আমরা এটা খুব একটা দেখি নাই। মানে আমি অনেকেই প্রশ্ন করেছি যে এটা কি কোনো হতে পারে যে সব দেশে আসলে এখানে একটা ব্যাপার হচ্ছে কি, অধিকারের প্রশ্নটা আসে যে বলার অধিকার কতটুকু আছে। যে এখন আমি যদি তৃতীয় বিশ্বের দিকে তাকাই, তৃতীয় বিশ্বের অনেক দেশেই তাদের কথা বলারই অধিকার নেই। আপনি বাংলাদেশ বাদ দেন, আপনি সৌদি আরবে আসেন, সৌদি আরবে যেখানে নিয়মের মতো $1 ট্রিলিয়ন ব্যয় করে তারা প্রজেক্ট করছে, সেখানে কিন্তু তারা একটি কথা বলছে না। এখন যেটি হচ্ছে, সৌদি আরব সহ মিডল ইস্টের কয়টা দেশে প্রটেস্ট হচ্ছে, কয়টি দেশ সেখানে সাধারণ মানুষ মাঠে নেমেছে, কারণ সেখানে অধিকারের প্রশ্নটি আছে যে সাধারণ মানুষের অধিকার কতটুকু আছে। বাংলাদেশটাকেও আপনি কিন্তু তার থেকে আলাদা করতে পারবেন না। আজকের একটি ঘটনা আমি যদি বলি, যে আজকে একজন বাংলাদেশের একজন সাধারণ হিন্দু নাগরিক, যিনি একটি লালনের 2টি লাইন ফেসবুকে শেয়ার করেছেন, তাকে গ্রেফতার করা হয়েছে। তো এই যে বিষয়গুলো আমরা যদি দেখি, আমরা যদি এই অধিকার প্রশ্নটাতে আসি, যে সাধারণ মানুষের অধিকার আছে কিনা, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেখানে নামাজ পড়ার অধিকার নাই, আর সেখানে ফিলিস্তিনিদের পক্ষে যে মিছিল করবে, এই অধিকার কোথায় পাবে তারা? না, এখানে তো সরকার তো ফিলিস্তিনের পক্ষেই, একদম সেম ব্যাপারটা আমেরিকার যেমন দ্বিচারিতা দেখা যায়, বাংলাদেশ সরকারের কিন্তু দ্বিচারিতা দেখা যায়। আপনি জানেন যে ঈদের দিন বাংলাদেশে তেল আবিব থেকে 2টি কার্গো এরোপ্লেন ঢাকা এয়ারপোর্টে নামে, অত্যন্ত গোপনে, যেখানে তেল আবিবের সাথে বাংলাদেশের কোনো রাষ্ট্রীয় কোনো কিন্তু সম্পর্ক নেই। এবং আপনি জানেন যে তেল আবিব থেকে সরাসরি বাংলাদেশে ফ্লাইট পরিচালনার কোনো এগ্রিমেন্টও নাই, কোনো কিছুই নাই। সেই জায়গা থেকে তেল আবিব থেকে 2টি কার্গো বিমান কি করে ঢাকায় আসলো, কি করে এয়ারপোর্টে নামলো, কি মাল খালাস হলো, তো এগুলো আমরা জানি না। আবার পাশাপাশি দেখছি সরকার বলছে আমরা ফিলিস্তিনের পক্ষে। আমরা তো আসলে সেম যেই দ্বিচারিতে আমরা দেখছি ইউএসের থেকে, যে তারা একদিকে বলছে যে না, এই যুদ্ধ বন্ধ করো, এই যুদ্ধ করা যাবে না, মানবতা বিরোধী, দিস এন্ড দ্যাটস এক্সেট্রা এক্সেট্রা। একই সময় কিন্তু তারা $13 বিলিয়ন তারা তাদেরকে ছাড় দিচ্ছে অস্ত্র সহায়তা করার জন্য। তো এই যে বিষয়গুলো, সরকারের এই বাংলাদেশ সরকারের আসলে বিশ্বাসযোগ্যতা, গ্রহণযোগ্যতা সব কিছু কিন্তু হারিয়েছে। আসলে মুসলিম বিশ্বের এই ইস্যু নিয়ে আমরা যখন কথা বলি, বিশেষ করে গাজার এবং ফিলিস্তিন ইস্যু নিয়ে যখন আমরা কথা বলি, তখন আমাদের সামনে ভেসে আসে যে অবস্থাটা আমাদের, বিশেষ করে এই যে ছাত্রদের যে বিক্ষোভটা নতুন ডাইমেনশন যেটা পেল, সেটাতে একটা জিনিস বেরিয়ে আসছে, সেটা হলো যে কথাটা আমাদের আপনার আলোচনাতে বেরিয়ে আসছে, যে যেখানে অধিকার আদায়ের সুযোগ রয়েছে, যেখানে সেইসব দেশগুলোতেই এটা আমরা দেখতে পাবো, এবং বিভিন্ন জায়গাতে এটা আমরা দেখতে পেয়েছি। এবং আমরা মনে করি যে আসলে এটা খুবই খুবই অকস্মাৎ কিন্তু হয়েছে। আমরা কিন্তু এর আগের যে গুলোতে এরকম ভাবে দেখি নাই যে এরকম ইস্যুটাকে আমরা মনে করি যে বলা যাবে না, এটা আকস্মিক বলা যাবে না। এই কারণে এই ব্যাপারটা কিন্তু ধীরে ধীরে গড়ে উঠেছে। আপনি যদি একটা দেখেন, গত 1 বছর ধরে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু প্রটেস্ট হয়েছে। আপনি জানেন লন্ডনের প্রতি শনিবারই কিন্তু হচ্ছে। তো এই জিনিসগুলো কিন্তু এইগুলোকে অনুপ্রাণিত করছে, এবং জানতে
সাহায্য করছে। আপনি জানেন এখনকার ইয়াং জেনারেশন তারা অনেকটা মানে আত্মকেন্দ্রিক অনেকটা এই ডিভাইসের ভিতরে। থ্যাংক ইউ জুবাই ভাই। আমরা এরপরে চলে আসব আমাদের যে সেকেন্ড, যেটা আমরা গত বেশ কয়েক সপ্তাহ ধরে দেখেছি বিভিন্ন জায়গাতে, এবং যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই, যখন থেকে ইসরায়েল এই হামাসের উপরে করেছে বা গাজার উপর আক্রমণ করেছে, তখন থেকে আমরা পৃথিবীর বিভিন্ন জায়গাতে বিক্ষোভ করা, বিদ্রোহ করা বা বিভিন্ন জায়গায় প্রোটেস্ট মার্চ করা, এটা আমরা দেখেছি। এবং বিভিন্ন শহরে এটা হয়েছে, বিভিন্ন শহরের বিভিন্ন ক্লিপ বিভিন্ন সময় আমরা দেখেছি। এবং অন্যতম হয়েছে আমরা দেখেছি লন্ডনে, বড় বারবার হয়েছে। এবং লন্ডনে এরকম একটা হয়েছে গত সপ্তাহে, স্যাটারডেতে বোধহয় ছিল, হাইড পার্ক এবং পার্লামেন্ট স্কোয়ারের যে বিক্ষোভটা ছিল। তো এর সঙ্গে সবসময় দেখা যায় যে অন্য যারা অনেকটা অ্যান্টি সেমিটিজমের একটা বিক্ষোভও একই সময়েই এখানে লন্ডন পুলিশকে এই প্রথম করতে হয়েছে আর কি। তো একত্রেই পুলিশ দুইটাকেই পারমিশন দিয়েছিল। তো এই ব্যাপারে আমাদের একটা ডকুমেন্টারি রয়েছে, ডকুমেন্টারি দেখে আমরা ফিরে আসবো যে এই ডেমনস্ট্রেশনটা কীভাবে এবং কেন এটা একসাথে হলো, পুলিশ কীভাবে এটা ম্যানেজ করেছে। ব্যস্ত রাস্তায় অবস্থান নিয়েছে ইসরায়েলপন্থী আন্দোলনকারীরা, আর তাদের সামনেই একদম মুখোমুখি অবস্থানে বিক্ষোভরত ফিলিস্তিনের সমর্থকেরা। এমনই নজিরবিহীন ঘটনার সাক্ষী হল যুক্তরাজ্যের লন্ডন শহর। চলমান ফিলিস্তিন ইসরায়েল ইস্যু নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন দেশের ভিন্ন ভিন্ন স্থানে আন্দোলন বিক্ষোভের ঘটনা ঘটেছে। তবে দুই পক্ষের এমন মুখোমুখি অবস্থানের সাথে পরিচিত নয় বিশ্ববাসী। দুই পক্ষকে সামাল দিতে মাঝে ব্যারিকেড হয়ে দাঁড়ায় পুলিশ, চলে পাল্টাপাল্টি স্লোগান। এ সময় হামাসকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে জিম্মিদের মুক্তি চায় ইসরায়েলের সমর্থকরা। ৭ অক্টোবরের আক্রমণকে সমর্থন করাকে অসম্মানজনক বলে মন্তব্য করেন অনেকে। অন্যদিকে ইসরায়েলপন্থীদের সামনেই গাজায় গণহত্যা বন্ধের আহ্বানে র্যালি করে ফিলিস্তিনপন্থীরা। স্বাধীন ফিলিস্তিনের দাবির স্লোগানে মুখর হয়ে ওঠে লন্ডনের জেমস ডিস্ট্রিক্ট এলাকা। আমার বার্তাটি হলো, তোমরা একা নও। বিশ্বব্যাপী একটি আন্দোলন চলছে যা ক্রমেই বড় আকার ধারণ করছে। আমি অস্ত্রের অবৈধ ব্যবহারের বিরুদ্ধে প্রতিবাদ করছি। আসলে শুধু আমি না, বেশিরভাগ ইহুদি এটি সমর্থন করে না। ভিয়েতনাম যুদ্ধের সময় ছাত্ররা যেভাবে সরকারকে নাজেহাল করেছিল, এবারও তেমন পরিস্থিতি তৈরি হচ্ছে। আমরা দেখলাম এই ধরনের প্রোটেস্ট আমরা আগেও দেখেছি বিভিন্ন সময়ে, কিন্তু দুইটা যেহেতু একসাথে হয়েছে এবং এই ব্যাপারে পুলিশকে বারবার করা হয়েছিল যে তারা এই দুইটাকে কেন একই সময় পারমিশন দিল, একটাকে কেন অফ করে দিল না। এ ব্যাপারে পত্রপত্রিকায় বিভিন্ন সময়ে আমরা মন্তব্য দেখেছি, এডিটোরিয়াল দেখেছি, কিন্তু পুলিশ বলেছে যে তারা যেহেতু এখানে মানে গণতান্ত্রিক দেশ, এখানে তারা করেছে, তারা দেউল। এবং আমার মনে হয় পুলিশ যেটা পরবর্তীতে আসছে, পুলিশ ভালোভাবেই এই দুইটাকে করেছে, আলাদা আলাদা এটাকে করেছে। এবং এই ব্যাপারে মেট্রোপলিটন পুলিশের প্রধান বা অন্যদের আমরা দেখেছি। তো আপনার কাছে কি মনে হয় এই পুলিশের রোল এবং এই বিক্ষোভ যে শান্তিপূর্ণভাবে হয়েছে? আপনি প্রথমে যে বিষয়টি বলেছেন যে পুলিশের পারমিশন দেওয়া, একই জায়গায় দুটি এরকম প্রোটেস্টের পারমিশন দেওয়াটা পুলিশের মোটেও উচিত নেই, এটা আমি মনে করি। এটা নিয়ে গার্ডিয়ানও আপনি দেখেছেন একটা ফিচার আসছে এবং গার্ডিয়ানের রিপোর্ট আসছে। তো বিষয়টি হচ্ছে যে আপনি একটা জিনিস হচ্ছে, পক্ষ বিপক্ষ যখন এক জায়গায় থাকে তখন সেখানে কিন্তু সংঘাতের একটি সম্ভাবনা থেকে যায়। এবং লন্ডনের মতো একটি জায়গা এবং চরম গণতান্ত্রিক জায়গায় যেখানে সবার অধিকার রয়েছে কথা বলার, সেই রকম একটি জায়গায় একটি সংঘাতের পরিবেশ সৃষ্টি করা উচিত নয়। যেটা আমরা বারবার বলি যে আপনি পরিবেশ, অনেক সময় কিন্তু আপনি চান না এই কাজটা করতে, কিন্তু অনেক সময় পরিস্থিতিতে আপনাকে এই কাজটা করতে বাধ্য করে। তো সুতরাং এরকম পরিস্থিতি তৈরি করছে কিনা বা এরকম পরিস্থিতি তৈরি করার পেছনে কারা জড়িত, আমার মনে হয় এটার একটা অনুসন্ধান হওয়া উচিত। কারণ আমি যতটুকু জানি যে লন্ডন পুলিশ অনেক শান্তিপূর্ণভাবে তারা চেষ্টা করে সমস্ত কিছু, এই ধরনের প্রটেস্টগুলো, মানুষের অধিকার, মানুষের মৌলিক অধিকারগুলো যেন বারবার যেন কোনো ক্ষুণ্ণ না হয়, এটা কিন্তু তারা সচেষ্ট। এই বিষয়ে আমরা আরেকটু আলোচনাতে আসবো, আমাদের ছোট্ট বিরতি যেতে হবে। বিরতির পর আমরা এই বিষয়ে আবার আলোচনাতে ফিরে আসবো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা একটা বিরতিতে যাচ্ছি, আশা করি আমাদের সাথেই থাকবেন। বিরতির পর আমরা আবার ফিরে এসে একই আলোচনাতে ফিরে আসবো।
সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের বিরতির পর সাপ্তাহিক মুসলিম বিশ্বের রিভিউ প্রোগ্রামে আমরা আবার ফিরে আসলাম এবং আপনাদেরকে অ্যাজ ইউজুয়াল এই প্রোগ্রাম সম্পর্কে আপনাদের কোনো কমেন্টস থাকলে, কোশ্চেন থাকলে অথবা কোনো বিষয়ে কোনো মন্তব্য করতে চাইলে আপনারা সবসময় করতে পারবেন। আমরা যে বিষয়টি নিয়ে আলোচনাতে ছিলাম বিরতির আগে, সেটাতে আবার ফিরে আসব। সেটি হচ্ছে এই যে প্যালেস্টাইন বা ফিলিস্তিনিকে কেন্দ্র করে যে মার্চ বিভিন্ন জায়গাতে হয়, একসময় লন্ডনে একটা বড় মার্চ হয়েছে এবং এই মার্চে দুইটা গ্রুপ, যারা অ্যান্টি সেমিটিজম বা যারা এই ফিলিস্তিনের দাবির বিপক্ষে, যারা প্রো ইসরায়েল যারা, তারাও একটা ক্ষুদ্র মার্চ করেছে একই সময়ে এবং এইটা অনেক বড় ছিল, প্রো প্যালেস্টাইন বড় ছিল, কিন্তু মুখোমুখি অবস্থান ছিল। কিন্তু এরপরেও দেখা গেছে যে এটাকে যে কোনোভাবেই হোক পুলিশ করেছে, ভালো দৃষ্টান্ত স্থাপন করেছে যে হ্যাঁ তারা দুইটাই একসাথে করেছে, কিন্তু তারা কোনো সংঘাতে যায় নাই, যেটা হতে পারে আমাদের দেশগুলোতে আমরা দেখে থাকি বিভিন্ন সময়ে এই ধরনের বড় মার্চ এবং ছোট মার্চ একটাকে করে, বিশেষ করে যারা বড় করে, কিন্তু পুলিশ এখানে চেষ্টা করেছে বা পুলিশ এখানে ভালো রোল প্লে করেছে, সেই আলোচনাতে আমরা ছিলাম। তো এটা কি একটা মানে পুলিশ বলতে চাচ্ছে যে এটা তার একটা এক্সাম্পল তৈরি করছে যে মানে এই ধরনের মার্চে পরস্পর বিরোধী গ্রুপ তারা দুইভাবে মানে করেছে, পুলিশের দাবি। এখন তো পুলিশ তো অনেক কথাই বলবে, যেহেতু এটা কিছু হয়নি। আমি মনে করি কিছু হয়নি সেটার সম্পূর্ণ কৃতিত্বের দাবিদার যারা প্রোটেস্ট করেছে, তারা কিছু করেনি বলে কিছু হয়নি, কিন্তু পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়েছিল। তো সুতরাং আমি ওই জায়গাটা থেকে আমি বলবো যে পুলিশের এই দায় এড়াতে পারে না, তারা এরকম পরিস্থিতি সৃষ্টি হোক সেটা তারা করতে দেওয়ারই কথা না, হিসাবটা হচ্ছে সেটা। এবং সেটা অবশ্যই তাদেরকে ওইভাবে জিনিসটা আমলে নেওয়া উচিত ছিল। যে কোনো একটি গ্রুপকে তারা আগে পেছনে করে সেটা করতে পারতো, সময় হোক দিন হোক, আগে পেছনে করে সেটা করতে পারতো। এখানে একটা প্রশ্ন করতে চাই, সেটা একটু পিছনে গিয়ে, যে পুলিশ এখানে বেশ একটা ডেলিকেট সিচুয়েশনের মধ্যে, এর আগেও বোধহয় সরকারের সাথে তার কিছু হয়েছে যে ফিলিস্তিনি গ্রুপগুলোকে সে যেভাবে দিয়েছে, আমাদের আগের যে এটা কি হোম মিনিস্টার যাকে বলি আমরা, তার সে তো বোধহয় এইসব ঘটনা নিয়ে বিশেষ করে মেট্রোপলিটন পুলিশের সাথে আর কি এই ঘটনাগুলো নিয়ে করেছে আর কি। যেন পুলিশ একটু, বিশেষ করে লন্ডনে আমরা দেখতে পাচ্ছি মেট্রোপলিটন পুলিশ একটু বেকাদার মধ্যেই আছে এইসব বিষয়গুলো নিয়ে। এর মাঝখানে বোধহয় কোনো একটা জায়গাতে তারা কোনো জুইশ যে মানে টুপি এবং পড়েছিল, তাকে বলছে যে ওপেনলি জুইশ, এরকম একটা কমেন্টসও করেছে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা যে পুলিশকে এখানে আসলে পুলিশের ভূমিকা বরাবরই যতগুলো প্রোটেস্ট হয়েছে এই পর্যন্ত, আপনি জানেন যে প্রতি শনিবারে সেন্ট্রাল লন্ডনে একটি বড় প্রোটেস্ট হয়েছে এবং যতগুলো প্রোটেস্ট হয়েছে প্রতিটা প্রোটেস্টেই কিন্তু পুলিশের ভূমিকা অত্যন্ত ভালো ছিল, সুন্দর ছিল, যেটি অ্যাজ ইউজুয়াল আমরা এই বিলেতে যদি এই জিনিসটা আশা না করি তাহলে আমরা পৃথিবীর আর কোথায় আশা করব। আপনি জানেন যে এটি একটি মুক্ত গণতান্ত্রিক চর্চার দেশ এবং পৃথিবীর ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময়ের একটি গণতান্ত্রিক চর্চা রয়েছে এই দেশটিতে। সরকারের রয়েছে, পুলিশের রয়েছে, প্রতিটি মানে সরকারের যত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে প্রতিটি জায়গায় কিন্তু এই চর্চাটি রয়েছে। তো সেই হিসাবে পুলিশ যেই কাজটি করেছে এবং যেটি তৎকালীন সময়ের সেই স্বরাষ্ট্রমন্ত্রী যে কথাটি বলেছিলেন, অফকোর্স সেটি মানে এটি অবশ্যই তার বলা উচিত হয়নি এবং পুলিশ যে কাজটি করেছে আমরা মনে করি সেটি ঠিক কাজটি করেছে। তো সুতরাং সেই হিসেবে বলা যেতে পারে যে অবশ্যই সেই ক্ষেত্রে পুলিশের যথেষ্ট ধৈর্য এবং মানে কি বলা যায়, তার যে ডিউটি, তার যে জব রোল সেটি সে পালন করেছে। আমি মনে করি না সে এক্সট্রা কিছু করেছে, আহামরি কিছু করেছে। সে তার দায়িত্ব পালন করেছে। হ্যাঁ, আমরা জানি লন্ডন মেট্রোপলিটন পুলিশ এই ব্যাপারে যে ভূমিকা নিয়েছে বা বিভিন্ন সময় ইভেন সরকারের বিপক্ষেও সরকারের মানে ইনস্ট্রাকশন যেটাকে আমরা বলি সেটাকে লঙ্ঘন করে তার নিজস্ব যেহেতু ব্যাপারটা হচ্ছে যে যেহেতু লন্ডন সরকার এবং লন্ডন মেট্রোপলিটন দুইটা কিন্তু একটু আলাদা, ইন্ডিপেন্ডেন্ট বডি, যার কারণে আমরা ফিরে আসবো। আমরা এরপরে আমরা আমাদের ইয়েতে আসবো, আমরা আমাদের থার্ড ডকুমেন্টারি আজকের এই সমস্ত ইস্যুগুলোর মধ্যে যে ইস্যু আমরা সবসময় দেখেছি গাজার ইস্যুকে কেন্দ্র করে, আমাদের আজকের থার্ড ডকুমেন্টারিতে আমরা দেখব যে ইরান এবং সারাউন্ডিং রিজিয়ন এবং গাজাকে কেন্দ্র করে এখন কি ঘটছে সর্বশেষ।
ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি জোর দিয়ে বলেছেন যে ইসরায়েল অধিকৃত অঞ্চলগুলিতে ইরানের সাম্প্রতিক প্রতিশোধমূলক হামলা এই অঞ্চল এবং সমগ্র বিশ্ব উভয়ের উপরই কৌশলগত প্রভাব ফেলেছে। মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি মঙ্গলবার এক অনুষ্ঠানে গত 13 এপ্রিলের হামলার বরাত দিয়ে বলেছেন, ইরানের সংবেদনশীল এলাকা এবং ইহুদিবাদী শাসকের সামরিক ঘাঁটির বিরুদ্ধে প্রতিশোধমূলক এবং শাস্তিমূলক পদক্ষেপের পর এই অঞ্চলের পরিস্থিতি পরিবর্তিত হয়েছে। তিনি ইসরায়েলি দখলদার শাসকের ঘৃণ্য অপরাধের প্রতিক্রিয়ায় পরিচালিত গত 13 এপ্রিলের হামলাকে সাধুবাদ জানান এবং এই হামলা সফল হওয়ায় বিজয়ী শুভেচ্ছাও জানান। তিনি মনে করেন এই হামলায় ইসরায়েলি দখলদার শাসকের বিরুদ্ধে ইরানের জনগণের ইচ্ছা শক্তিরই প্রতিফলন হয়েছে। আবার একই সাথে এই হামলা আঞ্চলিক ও বৈশ্বিক স্তরে কৌশলগত প্রভাব ফেলেছে। ইসলামিক রেভলিউশন গার্ডস কর্পস সংক্ষেপে IRGC এই মাসের শুরুতেই ইসরায়েল অধিকৃত অঞ্চলে ব্যাপক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায়। প্রতিশোধমূলক এই হামলার নাম ছিল অপারেশন ট্রু প্রমিস। অপারেশন ট্রু প্রমিসের হামলায় ইসরায়েলি দখলকৃত ভূমি জুড়ে ইসরায়েলি সামরিক ঘাঁটির বেশ বড় ধরনের ক্ষতি হয়েছে। আমরা দেখলাম আমাদের সর্বশেষ যে পরিস্থিতিতে আমরা দেখেছি ইরানের ইসরায়েলকে আক্রমণ এবং ইসরায়েলের পাল্টা আক্রমণের চেষ্টা এবং এই সব বিষয়গুলো নিয়ে দুই দেশের সামরিক প্রধানদের বিভিন্ন বক্তব্য। তো আমরা যেটা দেখলাম যে ইরানের সেনাবাহিনী প্রধান কিছু বক্তব্য দিয়েছে। তো এই ব্যাপারে সর্বশেষ যে আমরা এটার ব্যাপারে আপনার মন্তব্য কি, যে এখানে কি ইরান যেটি হচ্ছে যে ইরান যে কাজটি করেছে, আমি মনে করি ইরান যথেষ্ট দীর্ঘদিনই এই বিষয়টা নিয়ে তারা ধৈর্য ধারণ করেছিল। কারণ আপনি তার এর আগেও জানেন একজন জেনারেলকে হত্যা করা হয়েছে, হ্যাঁ, এবং সেটি অত্যন্ত প্রযুক্তির সাহায্যে, যেটি ড্রোনের মাধ্যমে তাকে হত্যা করা হয় এবং যেখানে ফেস আইডি ব্যবহার করে তাকে চিহ্নিত করে তারপরে শনাক্ত করে তারপরে তার হামলাটি চালিয়েছে। তো এখানে যেটি হচ্ছে যে একটি দেশ, আমি যদি ইসরায়েলকে একটি দেশ হিসেবেও স্বীকৃতি দেই, তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো যে একটি দেশ আসলে কি পারে যে আরেকটি দেশে ঢুকে একজন সরকারের জেনারেল পর্যায়ে বা একজন সরকারি কর্মকর্তাকে এইভাবে হত্যা করা, এটা পারি কিনা। এবং এই যে ইসরায়েল এই কাজটি অনবরত করছে সারা বিশ্বে, এটা তো ডাইরেক্ট দেখছি, সর্বশেষ যে এমবিসিতে যেটা হয়েছে, এগুলো তো আমরা ডাইরেক্ট দেখছি, কিন্তু ইনডাইরেক্ট অনেক কাজ করছে এই ইসরায়েলির যে আপনার গোয়েন্দা সংস্থা। আপনি জানেন যে মোসাদ একটি অত্যন্ত শক্তিশালী গোয়েন্দা সংস্থা এবং তারা নানানভাবে কিন্তু এই ধরনের কাজগুলো কিন্তু হত্যাকাণ্ডগুলো কিন্তু সারা বিশ্বে। বিষয়টাকে এখন ইরানকে কেন্দ্র করে যে আমরা রিজিওনাল যে বিষয়টা এখন দেখতে পাচ্ছি, সেখানে কি আপনার কাছে মনে হয় যে এটা আরো এসকেলেট করতে পারে বা জর্ডান বা অন্যান্য দেশগুলো? একটা ভালো দিক হচ্ছে ইরানের হামলা করার কারণে, যেটি হচ্ছে যে অন্তত মিনিমাম ওই অঞ্চলে একটি বিষয় প্রতিষ্ঠিত হয়েছে যে ইসরায়েল চাইলেও অনেক কিছু করতে পারবে না। ইসরায়েল চাইলেও ইসরায়েলকে প্রোটেক্ট করার মতো ক্ষমতা তাদের আছে। ইসরায়েল চাইলে তাদেরকে ধ্বংস করে ফেলার মতো ক্ষমতা, মানে অন্যান্য দেশের এমন ক্ষমতা রয়েছে যে ইসরায়েলকে ধ্বংস করার মতো ক্ষমতা তাদের রয়েছে। সো এই বিষয়টা প্রতিষ্ঠিত হওয়াটা খুব দরকার ছিল এই মধ্যপ্রাচ্যের শান্তির জন্য। এবং এখানে আরও একটা বিষয় আসছে, খুব ইন্টারেস্টিং বিষয়, সেটা হচ্ছে যে বেশ কিছু থিঙ্ক ট্যাঙ্ক এবং বেশ কিছু গবেষকদের আলোচনা আসছে যে অনেকে বলে থাকে যে ইসরায়েল হঠাৎ করে অনেক কথা বলে কিন্তু শেষ পর্যন্ত খুব বেশি করে নাই। তার কারণ হচ্ছে মনে করে যে ইসরায়েল চেয়েছিল যে উস্কে দেবে সে আমেরিকাকে, যে আমেরিকাই যেন ইরানকে, কিন্তু আমেরিকা কোনোভাবেই ডাইরেক্টলি ইরানের সঙ্গে কোনো বিরোধে যেতে রাজি নয়। তাতে আমেরিকা সেটা করবে না, এটা জানা কথা। এক নম্বর যে সেটা কিন্তু আমরা ইউক্রেন নেটোর যে অবস্থানটা সেখানে ছিল, পাশাপাশি ইউরোপিয়ান ইউনিয়নের যে অবস্থান ছিল এই পর্যায়ে। সুতরাং সেই ক্ষেত্রে আমরা এটা বলার অপেক্ষাই রাখে না যে ইউরোপ এবং আমেরিকা এখন এই ভুল কাজটি করবে না এবং ঘরের কাছে তারা যুদ্ধ নিয়ে আসবে না, কোনো যুদ্ধ আনবে না তারা ঘরের কাছে। তারা যুদ্ধ করবে অনেক দূরে যে, সো যেমন আফগানিস্তানে সেখানে যে যুদ্ধ করতে পারে, ভিয়েতনাম সেখানে যে যুদ্ধ করতে পারে তারা, কারণ সেটা অনেক দূরে, ঘরের অনেক বাহিরে। কিন্তু ঘরের খুব কাছাকাছি
চলে আসবে যুদ্ধটা, সেটা তারা চায় না। এটি একটি বিষয়। 2 নম্বর হচ্ছে যে এইখানে একটা জিনিস দেখুন যে ইসরায়েলের আজকের ক্ষমতার উৎস কিন্তু ইউএসএ, এবং সেখানে উস্কে দেওয়া বলেন যাই বলেন, এখানে কিন্তু একটি বড় ধরনের যে কাজটি হচ্ছে গাজাকে ঘিরে, গাজা শহরটাকে বা গাজার এই উপত্যকাটাকে আসলে নিয়ন্ত্রণ করা বা দখল করাই কিন্তু এটার মূল উদ্দেশ্য। একটা সর্বশেষ অবস্থানে আসি এখানে, এবং এটা এই বিষয়ে সর্বশেষ কোশ্চেন আমি করতে চাই, সেটা হচ্ছে যে আপনি কি মনে করেন যে রাফাতে ইসরায়েল যে বারবার বলতেছে রাফাতে একটা রীতিমতো বড় ধরনের মানে অফকোর্স সবটাই জেনোসাইডাল, কিন্তু রাফাতে একটা বড় ধরনের ম্যাসাকার করতে যাচ্ছে, যদিও সিজফায়ার আলোচনাতে আবার হামাস আসছে, আবার ইসরায়েলের মোসাদ আসছে, সিআই আসছে, একদিকে রিয়াদে জিসিসির কনফারেন্স হয়েছে, গ্লোবাল যেটাকে আমরা বলি গালফ কোঅপারেটিভ কাউন্সিলের কনফারেন্স হয়েছে, আর একদিকে কায়রোতে হামাস এসছে, কাতার মানে প্রপোজিং মিডিয়েটার, আবার একদিকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা, ইসরায়েলের আর্মি, নেতানিয়াহু বলতেছে যে রাফাতে সে আক্রমণ করবেই। এই সর্বশেষ অবস্থায় আপনার কাছে কি মনে হয় যে রাফাতে সে ম্যাসাকার করবে নাকি যুদ্ধবিরতি করবে? না, এখানে একটা 2টা জিনিস, এখানে কিন্তু ইন্টারনাল রাজনীতিটাও বুঝতে হবে। ইসরায়েলের যে রাজনীতি, নেতানিয়াহুর টিকে থাকার, এখানে তার একটা টিকে থাকার প্রশ্ন আসে সেই জায়গাটাতে। এবং আপনি জানেন যে বর্তমানে কিন্তু সারা ওয়ার্ল্ডেই কিন্তু যে মোদি যে কাজগুলো করছে বা রাশিয়ায় পুতিন যে কাজটি করছে, বিভিন্ন দেশে দেশে কিন্তু এই কাজগুলো হয়ে যাচ্ছে। সেটি হচ্ছে যে একটাই আপনার এরা কিভাবে তার দেশকে নিয়ন্ত্রণ করবে, তার দেশের রাজনীতিটাকে নিয়ন্ত্রণ করবে, এবং সেই দেশের রাজনীতি নিয়ন্ত্রণ করতে যেয়ে কিন্তু তারা বারবার নিজেকে দেশপ্রেমিক শাস্তে যেয়ে কিন্তু তারা অপরের উপর আক্রমণ চালাচ্ছে, অপরের ধ্বংস করছে। তো সেই জায়গাতে নেতানিয়াহু যে কিছু করবে না এটা আমি বিশ্বাস করতে পারি না। এটা করতে পারে, কারণ তার টিকে থাকার একটা প্রশ্ন থেকে যাচ্ছে এই জায়গাটা। আমরা সুন্দর একটা পয়েন্ট আপনি এনেছেন যে অনেক কিছু এখানে দেখা যাচ্ছে, তার একটা ডাইমেনশন হয়েছে আসলে নেতানিয়াহুর নিজের এক্সিস্টেন্স বা তার সে যে কতটা জনপ্রিয়, তার জনপ্রিয়তা হারানো এবং জনপ্রিয়তা ফিরে পাওয়া, এও একটা ইস্যু এখানে আছে। এই জন্যই রাফাতে কি ম্যাসাকার হবে নাকি সিজফায়ার হবে, নাকি সিজফায়ার এবং ম্যাসাকার দুইটাই হবে, অনেকটাই এইসব বিষয়ের উপরে ডিপেন্ড করবে আর কি। তো আমাদের গাজা ইস্যু, সর্বশেষ গাজা ইস্যু আমরা আলোচনা করলাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আমাদের ফিরে যাব লাস্ট ডকুমেন্টারিতে। ফিরে যাওয়ার আগে আপনাদের সবাইকে আবারও বলছি, আপনারা যদি কোনো কোশ্চেন করতে চান, কোনো কমেন্টস করতে চান, প্রশ্ন করতে চান, তাহলে সুযোগ রয়েছে সাপ্তাহিক মুসলিম বিশ্বের ইসলাম চ্যানেলের নিয়মিত এই প্রোগ্রামে। আমরা এখন ফিরে যাচ্ছি আমাদের চতুর্থ ডকুমেন্টারি, যেটা আপনারা অনেকেই জানেন, ভারত যেটা পৃথিবীর সবচেয়ে বড় ডেমোক্রেটিক কান্ট্রি, সেই ডেমোক্রেটিক কান্ট্রিতে ইলেকশন হচ্ছে। সেই ইলেকশনকে কেন্দ্র করে আমরা একটা ডকুমেন্টারি দেখব এবং এরপরে ফিরে আসব আমাদের পর্যালোচনায়। ভারতের লোকসভা নির্বাচন চলাকালে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মুসলিম বিদ্বেষী মন্তব্য করার অভিযোগ উঠেছে। রাজস্থান এবং উত্তরপ্রদেশে নির্বাচনী জনসভায় কংগ্রেসকে উদ্দেশ্য করেও বক্তব্য রাখেন মোদী। কংগ্রেস ক্ষমতায় আসলে সাধারণ মানুষের সম্পদ মুসলমানদের মধ্যে বিলি করে দেওয়ার কথা বলেন তিনি। মোদীর মন্তব্যের পর ভারতের নির্বাচন কমিশনকে এ বিষয়ে ব্যবস্থা নিতে চিঠি দেয় দেশটির অনেক নাগরিক। ব্যবস্থা না নিলে নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হবে বলে উল্লেখ করা হয়েছে চিঠিতে। যদিও এই চিঠি পেয়েও কোনো ব্যবস্থা নেয়নি নির্বাচন কমিশন। এর আগে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের দায়ে কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালাকে 48 ঘন্টা প্রচার বন্ধের নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। আমরা জানি যে ভারত পৃথিবীর সবচেয়ে একটা বড় গণতান্ত্রিক দেশ এবং প্রায় 1 বিলিয়ন 960 মিলিয়ন পিপল এখানে ভোট দিচ্ছে, এবং এটা একটু আনইউজুয়ালি, কারণ তৃতীয় বিশ্বের এই সমস্ত দেশগুলোতে বা ইভেন আমাদের দেশগুলোতেও এখন কোনো সরকার 1 টার্ম 2 টার্মের পরে সাধারণত তার জনপ্রিয়তা কমতে থাকে। কিন্তু এখানে শত ক্রিটিসিজম বা মুসলিমদের বা মাইনরিটিসদের অন্যান্যদের উপরে এত অধিকার থাকা সত্ত্বেও মোদি দেখা যাচ্ছে যে যথেষ্ট জনপ্রিয় এবং যথেষ্ট জনপ্রিয়তার মাধ্যমেই 3rd টার্ম ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে। আমরা এমনি জেনারেলি আপনার কাছে জানতে চাই যে হোয়াই মোদি এত জনপ্রিয় বা ইভেন বিজেপির চেয়েও জনপ্রিয়
এটার কি আসলে কারণ কি? মানে মুসলিম বিদ্বেষ আমরা ইস্যু ওইটা পরে আসবো, কিন্তু এমনি পজিটিভ কারণ আপনার কাছে কি মনে হয়, বা কোনো কারণ আমরা যদি দু একটা কারণ নিয়ে আলোচনা করি যে মোদি এত জনপ্রিয়তা কেন ভারতে? মোদির জনপ্রিয় কিনা সেটা আসলে জনপ্রিয়তাটার একটা মাপারও একটা কতগুলো মেজারমেন্ট আছে। একটা হচ্ছে জনপ্রিয়তা। দেখুন, আজ থেকে ২৫০০ বছর আগে সক্রেটিস একটা কথা বলে গিয়েছিলেন যে ধর্মটা এক একজনের কাছে কিন্তু এক এক রকম, শাসকের কাছে কিন্তু একটা অস্ত্র। তো ধর্ম যে শাসকের কাছে অস্ত্র হিসাবে ২৫০০ বছর আগে সক্রেটিসের কথাটাকে ধরেই আজকে আমি বলছি ২৫০০ বছর পরে যে মোদি ধর্মটাকে অস্ত্র হিসাবে 100% ব্যবহার করতে পেরেছে। এবং আপনি যদি ভারতের উত্থানটা দেখেন, সেকুলারিজম ভারত, সেই জায়গাটা থেকে মোদির উত্থান এবং ক্রমান্বয়ে ধীরে ধীরে পতন, পুরো ভারতের পতন। আজকে যদি আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, ভারতের যে আমরা যেটা ৮০-র দশকে দেখেছি, ৯০-র দশকে দেখেছি, ভারতের উত্থান সব দিক থেকে, শিল্প, সাহিত্যে, সংস্কৃতিতে, বিদ্যায়, বুদ্ধিতে একটা ঊর্ধ্বমুখী ভারত ছিল। সেই ভারত কোথায় এখন? কারণ ভারতের একটা জিনিস আপনি যদি খেয়াল করে দেখেন, ভারতের যে, যদি আমি একটা তুলনামূলকভাবে ধরি যে ৭০% হিন্দু, হ্যাঁ, আপনি জানেন যে সেখানে মুসলমানদের একটা বিশাল বড় পার্সেন্ট, ২৩% প্রায় মুসলমান রয়েছে সেখানে। তো এই যে ৭০ বা ৭৫% হিন্দু, এই হিন্দু জনগোষ্ঠীর ভিতরে কিন্তু ভারতের একটি বিশাল অংশ রয়েছে যারা অত্যন্ত মানে সব দিক দিয়ে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত, পড়াশোনা থেকে বঞ্চিত, আর্থিকভাবে বঞ্চিত, এবং তারা অত্যন্ত দরিদ্র দরিদ্র সীমার নিচে বসবাস করে। এবং তাদেরকে আপনার খুব সহজেই কিন্তু মোদি তাদেরকে আকৃষ্ট করতে পারছে, কারণ মোদির ব্যাকগ্রাউন্ড কিন্তু তাই। মোদি অত্যন্ত নিম্ন জায়গা থেকে উঠে আসা মানুষ, এবং সে জানে তাদেরকে কি করে আমি হিপনোটাইজ করতে। আপনাকে একটু ইয়ে করি এই ব্যাপারে, কমপ্লিমেন্টারি ইয়ে দিই। নিউজ উইক এই সপ্তাহে মোদিকে কাভার ইয়ে এনে ভারতীয় ইলেকশন সম্পর্কে একটা ইয়ে করেছে। তো সেখানে মোদির কিছু কর্মকাণ্ডের ডেফিনেটলি প্রশংসা করেছে, ইন্ডিয়াকে সে কোথায় নিয়ে যেতে চায়, কিছু কিছু কর্মকাণ্ডের তার ইয়ে করেছে। তার মধ্যে একটা পজিটিভ ইয়ে আসছে যে মোদির এই ইকোনমিক কর্মসূচি যেটা ভারতে সে দিয়েছে, সেখানে বলা হয়েছে যে ২৫০ মিলিয়ন লোককে পভার্টি থেকে আপলিফ্ট করা হয়েছে এই ১০ বছরে। এরপরে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, এবং গত ১০ বছরে ভারতে যতগুলো এয়ারপোর্ট ছিল সেগুলোকে ডাবল করেছে। এরকম বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের একটা কোশ্চেন আসছে তার মানে ইয়ে হওয়ার। সেকেন্ড টাইম বলে দিই, তারপরে আপনি আসেন। তারপরে বলছে যে মোদি সাধারণত তৃতীয় বিশ্বের এই সমস্ত ইয়েরা দুর্নীতির দায়ে অথবা বিভিন্ন রকম ইয়েতে মানে কেলেঙ্কারিতে পড়ে যায়, যেটা সে পড়ে নাই, মানে পজিটিভলি দেখতে এই সমস্ত এগুলো এনেছে আর কি। আপনি মনে করেন যেগুলো ইয়ে আছে না? আমি এখানে দুটো জিনিস, আপনি যে দুটো বিষয় বললেন, একটা হচ্ছে দুর্নীতি আর একটা হচ্ছে উন্নয়ন। উন্নয়নের ধোঁয়াটা কিন্তু সাধারণত এই ধরনের প্রতিটা রাষ্ট্র প্রধানরাই করে। আর বিশ্বের একটা বৈশ্বিক উন্নয়ন রয়েছে, আপনি জানেন যে প্রতি বছরই এক ধরনের উন্নয়ন হয়। ভারতে এখনও ৪০% মানুষ খোলা আকাশের নিচে আপনার প্রাকৃতিক কাজ সারে। আপনি কোথায় উন্নয়ন ভারতে? এখনো ভারতের অনেক জায়গা আছে যেখানে আপনার মানে না, এটা তার গত ১০ বছরের, আমি ১০ বছরের কথাই বলছি, মানে ভারতের যে স্বীকৃত উন্নয়ন বলে ধরে নেওয়া হচ্ছে। এখনো প্রতি বছরে ভারতে ৩০ মিলিয়ন নারী ধর্ষিত হয়। কোথায় উন্নয়ন? না, সো আমি যদি এই কথাগুলো ধরি, আর যেসব উন্নয়ন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যেটা বলছেন, এটা কিন্তু বিশ্বের উন্নয়ন, সারা বিশ্বে সেটা হচ্ছে। আপনি আফ্রিকার দিকে যান, আফ্রিকার প্রতিটি দেশে দেখেন তাদের ডেভেলপমেন্ট। আমাদের সমস্যাটা কি জানেন? আমরা হচ্ছে কুয়োর ব্যাংক, কিন্তু কুয়াটাকে পৃথিবী মনে করে। আমরা যারা ভারতবর্ষে আছি, বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, এইসব দেশের মানুষগুলো
আমরা কিন্তু সারা বিশ্বের খবর খুব একটা আমি একটু কম্পেয়ার এবং কন্ট্রাস্ট করি। স্যার বলছে যে এই সমস্ত উন্নয়ন হয়েছে, এক 2 নম্বর হচ্ছে মোদির উন্নয়নের ডিফারেন্সটা কোথায়, যেটা হচ্ছে আমরা এর আগের যে ভারত, আমরা যদি জওহরলাল নেহরু ভারত ধরি, জওহরলাল নেহরু ভারতেও উন্নয়ন হয়েছে এবং ভারতের তখনকার উন্নয়নটা হয়েছে যে কথা আমরা বললাম যে একটা সেকুলার প্রিন্সিপলসের উপরে, এবং বিশেষ করে ফরেন পলিসি। মোদির যেখানে ডিফারেন্স, একদম কন্ট্রাস্ট ডিফারেন্স, সেটা হচ্ছে যে এই যে তার যে পুটিনের সাথে এত গভীর সম্পর্ক, ফর এক্সাম্পল, এরপরে দেখা গেছে নন অ্যালায়েন্স মুভমেন্ট থেকে সে এক ধরনের হিন্দু ন্যাশনাল বা হিন্দু ন্যাশনালিজমকে প্রমোট করেছে, যেটা এর আগে কখনো ইন্ডিয়াতে এরকম ভাবে করা হয়নি। এখানে কন্ট্রাস্টগুলো বলি আপনাকে, আগের যারা বিশেষ করে কংগ্রেস আমলে যারা ছিলেন তাদের কিন্তু বৈদেশিক নীতিটা অনেক সেকুলার ছিল, ঠিক আছে, সেকুলার ছিল। সেই জায়গাটা থেকে চলে আসছে, তার মানে তো আপনি প্রথমেই তো দেশের সেকুলারিজমটাকে ধ্বংস করে দিলেন, আপনি দেশটাকে ধ্বংস করে দিলেন। কারণ ভারত এমন একটি দেশ, সেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে শত শত জাতি গোষ্ঠী বসবাস করে, 350-এর উপরও এথনিসিটি আছে, 35টি রাষ্ট্রীয় ভাষা বা 36টি রাষ্ট্রীয় ভাষা আছে। সো সে এইরকম একটি দেশে আপনি সেকুলারিজম ছাড়া কিন্তু কোনো গতি নেই, কিন্তু সেটা কিন্তু মোদি কিন্তু ধ্বংস করে দিচ্ছে। এটি একটি বিষয়। আমি যেটি বললাম যে ডেভেলপমেন্ট বলতে যে সার্বিক ডেভেলপমেন্ট, মানে আর্থসামাজিক ডেভেলপমেন্ট, সেটি কিন্তু ভারতে হয়নি। আপনি যদি সেটি দেখেন যে ভারত স্বাধীনতার 1947 সালের পরে ভারতের যে ডেভেলপমেন্টটা হচ্ছিল, আর্থসামাজিকভাবে যে ডেভেলপমেন্টটা হচ্ছিল, সেই আর্থসামাজিক ডেভেলপমেন্টটা কিন্তু 10 বছর আটকে গেছে, সেটা কিন্তু হচ্ছে না। এবং সেই জায়গাটা থেকে আপনি দেখুন, আপনি একমাত্র শুধু গরু নিয়ে কাহিনীগুলো আপনি যদি দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে ভারত কোন জায়গায় আটকে আছে এখন। না, সেটা না হতো, আমার কোশ্চেনটা না হতো, তাহলে মোদির যে জনপ্রিয়তা, না এবার আসছি আমি জনপ্রিয়তার একটাই কারণ, জনপ্রিয়তার একটাই কারণ, সেটি হচ্ছে যে মোদি নিজে আসছেন অত্যন্ত সাধারণ পরিবার থেকে, এবং সাধারণ মানুষগুলোর মন মানসিকতা উনি বুঝেন, এবং সেই জায়গাটাতে এটি একটি বিষয়। 2 নম্বর হচ্ছে আপনি দুর্নীতির প্রশ্নটি যেটাতে আসলেন, এটি একটু মোদিকে হেল্প করেছে। থ্যাংক ইউ। যে মোদি এককভাবে নিজে দুর্নীতিগ্রস্ত নয়, কিন্তু একটি ব্যাপার এখানে আছে, সেটি হচ্ছে যে মোদি কিন্তু অনেককে দুর্নীতি করতে সাহায্যও করছে, সেটিও কিন্তু আছে। এখন আপনি যদি আদানি গ্রুপের কথা বলেন বা অন্যান্য গ্রুপের কথা বলেন, সেই জায়গাটাতে আমি বলবো না, সুতরাং আপনি খাচ্ছেন না, কিন্তু আমি আপনাকে সুযোগ করে দিচ্ছি, সুতরাং আমি ভালো, আমি এই কথাটা বলবো না। আচ্ছা, এবার থার্ড প্রশ্নে আমি যে আসবো, যেটা সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে মোদির যে পলিসি, যেটা আমরা মানে রিয়েলি সিরিয়াসলি দেখতেছি, যে মাইনরিটিসকে কেন্দ্র করে বিশেষ করে এন্টি মুসলিম যে ইন্ডিয়ান ন্যাশনালিজম পলিসি, অর্থাৎ ইন্ডিয়ার যে হিন্দু ন্যাশনালিস্টিক পলিসি যেটাকে সে গ্রহণ করেছে তার রাষ্ট্রীয় নীতি হিসেবে, সেইখানে যে মুসলমানদেরকে, এবং শুধু মুসলমানদেরকে না, এটা আসছে যে অন্যান্য গোষ্ঠীকেও এক ধরনের ইয়ে করতেছে। যদিও সে একটা জায়গাতে এখনও আমরা ওখানে তাকে প্রশংসা করতে হয় যে সে ডেমোক্রেসিকে কোনো ধরনের ইয়ে করার চেষ্টা করতেছে না, যে আমরা যেগুলো আমাদের দেশ থেকে থাকে ডেমোক্রেসিটাকে রেখে। না, আপনি যদি একটু ধীরে সময় আসুক পাবেন। এটা কিন্তু নমুনা শুরু হয়েছে। কিভাবে নমুনা শুরু হয়েছে? নির্বাচনের আগে কিন্তু 3 জন মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে, নির্বাচনের আগে কিন্তু অনেক বিরোধী দলীয় নেতাকে গ্রেফতার করা হয়েছে। এই নির্বাচন কমিশন মোদি মানে নির্বাচন কার্যবিধির বাইরে যে কথাবার্তা বলেছে, তার বিরুদ্ধে একটি অ্যাকশন কিন্তু নির্বাচন কমিশন নেয়নি ভারতের। সুতরাং হচ্ছে না যে তা নয়, আস্তে আস্তে ধ্বংস হবে। 10 বছর পেল, আর 5 বছর যাক, 5 বছর গেলে পরে মোটামুটি বাংলাদেশের কাতারে চলে আসবে ভারত। এবং আমি যেটা মনে করি, ভারতের আসলে যেটি হচ্ছে যে কয়েকটা প্রতিষ্ঠান আসলে খুব স্ট্রং ছিল শুরু থেকেই, একদম 47-এর পর থেকে তারা ধীরে ধীরে এই প্রতিষ্ঠানগুলো গড়েছে। যেমন তাদের বিচার বিভাগ, তাদের নির্বাচন কমিশন, তারপরে তাদের প্রশাসন, এই কতগুলো জিনিস ভালো থাকার কারণে অনেক সময় মোদি হয়তোবা সেই জায়গাটাতে ওইভাবে হস্তক্ষেপ করতে পারে নাই। কিন্তু এখন কিন্তু গত 10 বছর সময় পেয়েছে সে, 10 বছর, 10 বছরে সে কিন্তু ধীরে ধীরে তার লোকগুলোকে সেখানে ঢুকিয়েছে। আপনি যদি খেয়াল করে দেখেন, আমরা দেখেছি, আমরা তো ব্যাপারটা হচ্ছে কি, এখানে মোদি তো একটা জিনিস, মোদি তো ওপেনলি হিন্দু ন্যাশনাল পলিসিকে, অর্থাৎ হিন্দুইজমকে ন্যাশনালি সে মনে করে যে এই দেশটা হিন্দুদের,
সিম্পল অ্যাজ দ্যাট। এটা আসলে তা নয়, এটা হচ্ছে মোদির রাজনীতি। আমি একটা কথা, যেহেতু মোদিকে ক্ষমতায় থাকতে হবে, ক্ষমতায় থাকতে গেলে সে ভালো করে জেনে গেছে যে এই ভারতীয় উপমহাদেশে ব্যবহার করতেছে, এইটাই ব্যবহার করতে হবে, এই ধর্মকে ব্যবহার করতে হবে। এখানে সে রাম মন্দির উদ্বোধনের জন্য ইয়ে করতেছে, তারপরে নির্বাচনের আগে সে রাম মন্দির উদ্বোধন করতেছে, ফাস্টিং করতেছে 11 দিন, তারপরে সে ইয়োগা সমুদ্রের তলে যে ইয়োগা করছে ন্যাশনাল স্টেডিয়ামে হাজার। একটা জিনিস কিন্তু ইন্টারেস্টিং এখানে এই নিউজ উইকে আলোচনায় আসছে, সেই পয়েন্টটা আপনাকে মেনশন করবো। আপনি সাংবাদিক, মোদি প্রতি মাসে একদিন জনগণের সাথে ডাইরেক্টলি কথা বলে, সেটা হচ্ছে ভারতীয় রেডিওর মাধ্যমে, এবং 250 মিলিয়ন তার অ্যাভারেজ সেইটার দর্শক এবং শ্রোতা। হ্যাঁ, এবং এইখানে সে ফিউচার ভারত সম্পর্কে এখানে খুব বড় আর্টিকেল লিখেছে যে এই কমিউনিকেশন টেকনোলজি সে ব্যবহার করে তার জনপ্রিয়তার একটা বড় কারণ হচ্ছে এটাকে সে যত সোশ্যাল মিডিয়া আছে সব জায়গা থেকে এই 250 মিলিয়ন মোদির প্রোগ্রাম দেখার জন্য, এবং সেখানে সে সেটা প্রোপাগান্ডা হোক আর সেটা তার রিয়েল ইয়ে হোক, এই প্রত্যেক মাসেই সে কোনো প্রোগ্রাম সে এ পর্যন্ত মিস করে নাই। না, এটা ভেরি ইন্টারেস্টিং। না, এই ইন্টারেস্টিং ধরে আপনাকে এবার আমি বলি, এইটা মোদি রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে তার প্রোপাগান্ডার জন্য। কিন্তু আপনি কি জানেন মোদি কোনো প্রেস কনফারেন্স করে না, আজ পর্যন্ত কোনো প্রেস কনফারেন্স করেনি, সে কোনো প্রেসের সামনে যায় না। আপনি প্রেসের সামনে যাচ্ছেন না কেন? জবাবদিহি দিতে হবে, আপনাকে জবাবদিহি করতে হবে। আপনি রেডিওর সামনে যাচ্ছেন, যেখানে জনগণকে জবাব দিচ্ছে, যেখানে কোনো মানে প্রশ্ন করার কেউ নেই। আপনি রেডিও একটা মাইক্রোফোনের সামনে বসে আছেন, এই মুহূর্তে আমি কথা বলছি, আপনি কথা শুনছেন, আপনি কিন্তু আমাকে প্রশ্ন করছেন, একটা প্রশ্ন করার সুযোগ পাচ্ছেন। কিন্তু একটা রেডিও যেখানে আমি শুধু বলবো আর ও সবাই শুনবে, এটাই হচ্ছে কোশ্চেনটা। তো সুতরাং এই যে এক ধরনের, আমি যেটাকে মনে করি তার সমস্ত আচরণ কিন্তু এক ধরনের ধীরে ধীরে স্বৈরাচার হয়ে যাওয়ার একটা প্রবণতা আমি লক্ষ্য করছি। এবং ভারতে খুব শীঘ্রই আমি আশা করি যে মোদি যদি আরও 5 বছর থাকতে পারে, তাহলে ভারত একজন স্বৈরাচারী শাসক দেখতে পাবে। থ্যাংক ইউ। আমার মনে হয় আমরা আমাদের অনুষ্ঠানের শেষের দিকে এসে গেছি। আমরা মোদিকে নিয়ে অবশ্যই কন্ট্রোভার্সি রয়েছে, এবং মোদির এই নিউজ উইকের অনেকগুলো পৃথিবীর বিভিন্ন দেশের ইয়েকে আনা হয়েছে, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানকে আনা হয়েছে, এবং মোদির যে টেকনোলজির যে বিশেষ করে সিলিকন ভ্যালির সাথে আমেরিকা এবং মোদির সম্পর্ক নানা বিষয় আনা হয়েছে। আমাদের সময়ের অভাবে আমরা সব কিছু আলোচনা করতে পারবো না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা ফিরে আসছি আমাদের এই আলোচনাতে। আমরা এতক্ষণ ইন্ডিয়ার আলোচনা করলাম, ইন্ডিয়া ইলেকশন যেটা পৃথিবীর সবচেয়ে লার্জেস্ট ডেমোক্রেসি বলে থাকি, এবং এটা 4th লার্জেস্ট ইকোনমি হতে যাচ্ছে খুব শীঘ্রই। আশা করি আপনাদের সাথে থাকবেন। আগামী সপ্তাহে আবার ফিরে আসবো সাপ্তাহিক মুসলিম বিশ্বের এই রিভিউ নিয়ে, এবং আপনারা যদি কোনো কমেন্টস থাকে, কোশ্চেন থাকে, আপনারা করতে পারবেন। সবাইকে ধন্যবাদ, সবাইকে অভিনন্দন। আগামী সপ্তাহে আপনাদের সঙ্গে আবার দেখাবে। থ্যাংক ইউ।